শিশির ওর বিছানা। শিশির গল্প বলছে আর কুয়াশার দিকে তাকাচ্ছে। কুয়াশা বলল, ভালোই হয়েছে হিংসা করে, তোমাকে ছোট থেকে কামড়াতে তো পেরেছি। বলেই খিলখিল করে হাসলো সে। শিশির বলল, তাই না? বেয়াদব আবার গালবাজি করছিস? মেয়ে ছিলি আবার সম্পর্কে বোন হতে নয় তো তোকেও দেখাতাম কামড় কত প্রকার। হ্যাঁ, এখন তো ঠিকই দাও বুনল। এই কথায় শিশির কুয়াশাকে টেনে নিল উপরে, মুখোমুখি করলো কুয়াশাকে, বলল, এখন তো তুই আমার লিখিত জিনিস। বোন টোর আছিস নাকি আর? বউ এখন, আর বউয়ের উপর স্বামীর জোর আর কত এবার ভাব। কুয়াশা মুচকি হেসে শিশিরের গলার মাঝে মুখ গুজলো, চুমু আঁকলো সেখানে। ধারালো দাঁত দিয়ে শিশিরের গলার চামড়াতে ছোট ছোট দুটো কামড় দিল ইঁদুরের ন্যায়। শিশির টের পেল সব, বলল, ও, তোর তো চুমুর বর্ষণ ঘটানোর কথা। নাও স্টার্ট দেম। যখন নাচতে নাচতে এসেছিলি, এখন শুরু কর। কুয়াশার নিজের কপালে নিজেরই চাপড় দিতে ইচ্ছা করলো। কোথায় ভাবলো ভুলে গেছে হয়তো। মুখ তুলে বলল, আরে আনন্দ বলেছিলাম। সকলের মুখে আমার স্বামীর গুণগান শুনে আমার গর্ব হচ্ছিল, তো তাই সেই গর্ব থেকে তোমাকে চুমু দিতে ইচ্ছে করছিল। তো এখন দে সেই গর্ববোধ থেকে, মানা করছে কে? কুয়াশা বিরক্ত হলো। বিরক্তি নিয়ে নেমে যেতে নিল। শিশির নামতে দিল না, ফিসফিস করে বলল, হানিমুনে যাচ্ছি আমরা। 8 দিন পর একটা পরীক্ষা আছে, ওটা দিয়ে 2 দিন পরে রওনা দেব। তোর পরীক্ষাও এই সপ্তাহেই শেষ হয়ে যাবে। কুয়াশার বুকে বাড়ি লাগলো হানিমুন শব্দটা। তাকালো শিশিরের দিকে, অদ্ভুত সেই দৃষ্টি। শিশির আবারও বলল, সাজেক যাচ্ছি। ভেবেছিলাম কক্সবাজার যাব, কিন্তু সিদ্ধান্ত পাল্টেছি। আরো পরে যেতাম, কিন্তু এখনই যাব। আমার আহ্লাদি বউকে নিয়ে সাজেকের মেঘের রাজ্যে ডুববো। থেমে কানের কাছে মুখ নিয়ে কানের সাথে ঠোঁট ছুঁয়ে ছুঁয়ে বলল, শুধু মেঘের রাজ্যে না, আমার আদরের রাজ্যেও ঘোরাবো তোকে। রেডি হ কবর ঠাসা। এবার আর রীতিমতি শুনবো না তোর। কুয়াশার বুকের মাঝে ধুকপুক করতে লাগলো। শিশিরের বুকে মাথা রাখলো। শিশির আবেশে শক্ত হাতে ধরলো বউকে বুকের সাথে, মাথার চুল সমেত চুমু আঁকলো। হসপিটালে সকালে জাকির মালা থেকে নিয়ে ছোটাছুটি করছে। সকলে কেঁদে কেটে অস্থির। ঠিক সেই সময় নিহারের ফোনে কল এলো অপরিচিত নাম্বার থেকে। আর কল পাবার সাথে সাথে ওপাশের কথা শুনে আপনা আপনি নিহারের পা জোড়া ভেঙে পড়ে গেল। বসে পড়ল ফ্লোরে, শরীর হিম হয়ে এলো। তুহিন দৌড়ে নিহারের কাছে এসে বলল, নিহার, নিহার ভাই ঠিক আছিস তুই? নিহার ছলছল চোখে ভাইয়ের দিকে তাকিয়ে উত্তর দিল ভাঙা ভাঙা কণ্ঠে। ভাই শিশির। সকাল 6টার দিকে শিশিররা উঠে নাস্তা করে নিয়ে তৈরি হয়ে গেছে। শিশির কুয়াশাকে নিয়ে চলে যেতে চাইছে, রিজভিকে রেখে যেতে চেয়েছে, কিন্তু রিজভি জানিয়েছে একই সাথে রওনা হবে। এদিকে স্মৃতির বাড়ির সকলে নতুন জামাইকে এখনই যেতে দেবেন না। একটু জামাই আদর না করলে কি চলে? শিশিরকেও সেই সাথে যেতে দিলেন না, জানালেন প্রয়োজনে দুপুরের খাবার খেয়ে সকলে যাবে। শিশির এত জোরাজোরিতে মানতে বাধ্য হলো, দুপুরের খাবার খেয়েই যাবে। সকালে স্মৃতি উঠে সেই যে বেরিয়েছে আর ঘরেই আসেনি বেচারি। রিজভি বেচারা ঘরে বসে বসে একা একা ভাঁ ভু করছে। শেষে না পেরে নতুন জামাই একাই বেরিয়ে এলো বসার ঘরে। সেখানে শিশিরকে পেল কুয়াশা নেই, হয়তো স্মৃতির সাথে। রিজভির পরনে এখনো লুঙ্গি। শিশির পাল্টে ফেলেছে। শিশির বন্ধুকে দেখে অমায়িক হাসলো। কতটা খুশি তার বন্ধু। এই আনন্দটা যে নিজের চোখে দেখতে পারছে, এতেই সে আনন্দিত। শিশিরের সাথে রনি সহ স্মৃতির ছোট ভাই বসেছিল। রিজভি গেলে রনি উঠে শিশিরের পাশে জায়গা করে দিল। দুই বন্ধু হেসে হেসে কথা বলতে লাগলো। শিশির আস্তে করে বলল, কংগ্রেস দোস্ত, নতুন জীবনের সূচনার জন্য। রিজভি অমায়িক হেসে বন্ধুকে জড়িয়ে ধরে ধন্যবাদ দিল, বলল, তুই না থাকলে বোধহয় কিছু সম্ভব হতো না। কৃতজ্ঞ তোর উপরে। যদিও বন্ধুত্বের মাঝে এসব চলে না, তবুও আমি কৃতজ্ঞ। ধুর, এসব আমার হাত না, সব আল্লাহর ইচ্ছে। আমি তো জাস্ট ট্রাই করেছি। রিজভি কিছু বলল না এই নিয়ে। শিশির এবার ওকে জ্বালানো ধরলো, বলল, শ্বশুরবাড়িতে লুঙ্গি পরে বাসর কিরকম হলো তোর? চিহ্ন কিন্তু গলার নিচে আমি স্পষ্ট দেখে ফেলছি। রিজভি এবার হেসে ফেলল। সেদিনও বলেছিল বলে ফাজিলটাও সুযোগ নিচ্ছে। শিশিরও হাসলো, বন্ধুকে এক হাতে জড়িয়ে ধরল। রিজভি বলল, সব থেকে সুখী মনে হচ্ছে। ইনশাল্লাহ আজীবন থাকবে। রিজভি আবার হাসলো বন্ধুর কথায়। কপাল করে পেয়েছে সে বন্ধু। সকাল 10টার দিকে স্মৃতির দেখা পেল রিজভি। সে ঘরে চলে এসেছে। স্মৃতি সকালের নাস্তার সময়ও আসেনি সামনে। আশ্চর্য, এত লজ্জায় কোথায় পায় মেয়ে জাতি। দুপুরের খাবার দাবারের পর্ব শেষ করে রিজভি সহ শিশির কুয়াশা বের হলো। রিজভি স্মৃতির থেকে বিদায় নিয়ে আসছে। সে এখনো ঘরে। শিশির কুয়াশার বসার ঘরে আছে। কিছুক্ষণের মাঝে রিজভি চলে এলো। সকলের থেকে বিদায় নিয়ে ওরা বেরিয়ে এলো। স্মৃতির বাড়ির নিচে অবধি কুয়াশার সাথে গল্প করতে করতে এলো। কুয়াশা স্মৃতির থেকে বিদায় নিয়ে শিশিরের বাইকে উঠে পড়ল। রিজভি বাইক স্টার্ট দিয়ে স্মৃতির দিকে তাকিয়ে সুন্দর একটা মুচকি হাসি দিল। স্মৃতিও ফেরত দিল স্বামীকে অমায়িক হাসি। বিদায় নিল।
বাইকে উঠে শিশিরকে কুয়াশা ধরল। কুয়াশা আজকাল অবাধ্য হয় খুব। শিশিরকে জ্বালানোর জন্য বাইকে বসলেই পেট চেপে ধরে, যেটা শিশিরের একদম পছন্দ না। ধমক যে কতবার করে খায় তবুও ধরবে সে, আজও ব্যতিক্রম হলো না। গোবর ঠাসা ছাড়বি? ধমককে হেসে কাঁধ ধরল সে। এরপর চলে গেল সকলে। ওরা চলে যেতেই স্মৃতি বাড়ির ভেতর চলে গেছে সপ্তাহখানেক। আজ রবিবার, শিশিরের পরীক্ষা আছে। কুয়াশার নেই। কুয়াশার গতকাল শেষ হয়েছে পরীক্ষা। এদিকে গতকাল বাড়িতে শিশির জানিয়েছে 2 দিন পর কুয়াশাকে নিয়ে ঘুরতে যাবে। এতে কেউ দ্বিরুক্তি করেনি, বরং খুশি হয়েছে। সকলের কাছে দ্বিধা ছাড়া ঘুরতে যাবার কথা জানানোতে ঘুরে আসুক দুজনে। জোর জবরদস্তিতে বিয়ে দিয়ে সকলে চিন্তায় ছিল যেমন, এখন সব চিন্তা দূর হয়েছে। জাহিদ মালিথা গতকাল বাড়িতে ছিলেন শুনে তিনি নিজে টাকা দিবেন জানিয়েছেন শিশিরকে, সকল ঘোরাঘুরি থাকার জন্য উপহার হিসেবে। তুষার শুনে তুষারও দেবে বলেছে। তুহিন দিতে চাইলে জানিয়েছে এতর প্রয়োজন নেই, চাচ্চু তুষার যা দিয়েছে তাতেই হয়ে যাবে। সকালের খাবার খেয়ে উঠে শিশির ঘরে গেল নিজের প্রয়োজনীয় জিনিস নিতে। কুয়াশাও একসাথে খেয়ে উঠে শিশিরের পেছন পেছন গেল। গিয়ে দেখলো শিশির বেরিয়ে যাচ্ছিল। কুয়াশাকে দেখে থামলো শিশির। দরজার কাছ থেকে টেনে নিয়ে দূরে দাঁড়ালো। এক হাতে কোমর জড়িয়ে ধরে মিশিয়ে নিল। কুয়াশা নির্বিকার। শিশির বলল, সব গোছগাছ শুরু করে দে আল্লাহ দেবো, বড্ড তারা আমার। কুয়াশা লজ্জা পেল। 2 পা উঁচু করে শিশিরের গলা জড়িয়ে ধরল, বলল, বড্ড অধৈর্য হচ্ছে যে। হব না বলছিস? আরো হও। কুয়াশা দুষ্টু হাসি, মুখের সাথে লজ্জা, আর মুখে শিশিরের দুষ্টু হাসি। কুয়াশার কথা শুনে দুষ্টু হাসলো, নাকে নাক ঘষে দিয়ে বলল, আমার আল্লাদি বউটা বড্ড চালাক। কুয়াশা খিলখিল করে হেসে দিল। শিশিরের মাথাটা ঝুঁকিয়ে নিয়ে কপালে চুমু দিল, বলল, দিনে বুঝলে তা। যাও, লেট হচ্ছে। আল্লাহ সব ভালো করুক, পরীক্ষা দিয়ে ভালো করে। ওরে পাকনা রে। কুয়াশা আবারও হাসলো। শিশির তার আল্লাদি বউয়ের কপালে চুমু দিয়ে ছেড়ে দিল, বলল, আসছি। সাবধানে যাবে। বলেই শিশির চলে গেল। কুয়াশা এসে শুলো বিছানায়। দুপুর 3টার সময় ইয়াসমিনের ফোনে কল এলো তুহিনের ফোন থেকে। সে ঘরে ছিল না। ফোন ধরতেই যা শুনলো তার মাথা চক্কর দিল, হাত পা কাঁপাকাঁপি শুরু করলো, চোখ ছলকে পানি এলো। তৎক্ষণাৎ শাশুড়িকে কল করলো। আম্বিয়া শুনে বলে দিলেন আজমিরাকে জানাতে, জাকিয়াকে না জানাতে, আর তিনি এখনই আসছেন ছুটি নিয়ে। ইয়াসমিন সেটাই করলো। গিয়ে আগে আজমিরাকে বলল, ছোট আম্মু, বড় চাচু মেজর স্ট্রোক করেছেন, খুবই ক্রিটিক্যাল অবস্থা। আজমিরা শুনে চমকে উঠলেন। তারও হাত পা কাঁপাকাঁপি শুরু হলো। এদিকে কুয়াশা বসার ঘর থেকে শুনে চেঁচিয়ে উঠল, সাথে সাথেই কান্না করে দিল। আর ওর জন্যই বৃষ্টি জাকিয়া জেনে গেল। জাকিয়া শুনে অজ্ঞান হবার জোগাড়, দম ফাটা কান্না শুরু করলেন। বৃষ্টির শরীরের অবস্থা জেনে জানানোর পক্ষে ছিল না ইয়াসমিন, কিন্তু সকলে জেনে গিয়ে একটা বিশ্রী পরিস্থিতি হয়ে গেল। ইয়াসমিন জাকিয়াকে ধরল। এদিকে আজমিরা কাঁদতে কাঁদতে মেয়ে সহ যাকে সামলাতে হিমশিম খেয়ে উঠতে লাগলেন। বৃষ্টি কাঁদতে কাঁদতে শাশুড়িকে থামাতে লাগলো। মানে সকলের কান্নাতে হাসি খুশি মালিধা ভিলা পর্যন্ত কেঁদে উঠল। নিহার ক্যাম্পাসে ছিল। তুহিন ফোন করাতে সে তৎক্ষণাৎ ক্যাম্পাস থেকে বেরিয়ে বাড়িতে চলে এসেছে। বাড়িতে এসে বাড়ির অবস্থা দেখে সে নাজেহাল হয়ে উঠল। কাকে ছেড়ে কাকে ধরবে সে? এদিকে তুষার ডিউটিতে, সেখানে গেছে কিনা জানা নেই, আর গেলেও তারও যেতে হবে। শিশির পরীক্ষার হলে বাবাও গতকাল চলে গেছে। তুহিন যদি একা হয় তো একা তুহিন কি করবে? নিহারের ওখানে যেতে হবে, সে একাও যাবে না ভাবলো। ইয়াসমিনকে বলল, ইয়াসমিন, তুই আয় আমার সাথে, ওদেরকে প্রয়োজন হতে পারে। ইয়াসমিন সম্মতি দিল। জানালো বোরখা পরে আসছে। এদিকে কুয়াশা শুনে সে জেদ ধরল যাবে। কাঁদতে কাঁদতে তার অবস্থা নাজেহাল, তবুও সে যাবে, বড় চাচুকে দেখবে। নিহারের হাতে পায়ে ধরে জেদ ধরে সেও গেল এক বাইকে। এদিকে আজমিরা যাকে সহ বৃষ্টিকে সামলাতে লাগলো। ইয়াসমিন যেতে যেতে বাড়িতে জানিয়ে দিল, তার মাকে বলে দিল যেন এসে শাশুড়িদের সামলায়। হসপিটালে নিহার এসে পৌঁছালো। কুষ্টিয়া আমিন ডায়াগনোসিসে নেওয়া হয়েছে জাকির মালিথাকে। সেখানে তুহিন সহ তুষারও আছে। তুষার ফোন পেয়ে একটুও লেট করেনি। বাবা তার মৃত্যুর সাথে লড়াই করছে, সেখানে সে বসে থেকে কি করে? ইয়াসমিন সারা রাস্তা কুয়াশাকে বলেছে ওখানে গিয়ে কান্না না করতে, আর করলেও যেন শব্দ না করে। ইয়াসমিন নিজেও বসে চোখের পানি ফেলছে। কুয়াশা আর শব্দ করে কাঁদছে না। তারা এখনো চাচুকে দেখেনি। নিহার, তুষার, তুহিন ছুটে বেড়াচ্ছে। এমন পরিস্থিতিতে মালিথা ভিলার সদস্য আজ অনেক বছর পর আবার। ছোট চাচুর মৃত্যুর পর দাদা দাদি চলে গেলেন, এরপর আর কোনো ঝড় আসেনি। আজ অবধি কারো কোনো বড় রকম অসুস্থ বা অসুখ হয়নি। পরীক্ষা দিয়ে শিশির রিজভি ক্যাম্পাস থেকে বের হয়ে যে যার বাড়িতে চলে এলো। শিশির বাড়িতে এসে কান্নাকাটি দেখে হতবাক হয়ে গেল। শাশুড়ির মুখ থেকে সব শুনে তার অন্তর আত্মা কেঁপে উঠল। দুনিয়া আধার হতে লাগলো। বাবা নামক জিনিসটা যে কি, সেটা যারা হারায় তারা বুঝে। বাবাকে হারালে সে যে দুনিয়া হারিয়ে ফেলবে। শিশির নিজেকে শক্ত করে মাকে আশ্বাস দিয়ে তৎক্ষণাৎ ঝড়ের বেগে বেরিয়ে গেল। নিহারকে কল করতে করতে বাইকে উঠল।
জাকিয়া ছেলেকে দেখে কান্না বাড়িয়ে দিয়েছিলেন, যার জন্য শিশির যেতে না যেতেই তিনি অজ্ঞান হয়ে গেলেন। স্বামীকে তিনি অনেক ভালোবাসেন। এই বাড়িতে স্বামীর হাত ধরে এসেছিলেন। স্বামী সবসময় সাপোর্ট হয়ে পাশে থেকেছেন, ভালো মন্দ সব কাজে উৎসাহ দিয়েছেন। সংসার গড়তে শক্ত হাতে সামলিয়ে রাখতে স্বামী একমাত্র ভরসা হয়েছিলেন। সংসারের প্রতি এত এত জ্ঞান স্বামীর থেকে পেয়েছেন। সকলের মন জুগিয়ে চলা, একে অপরকে ভালোবেসে আগলে রাখা সব স্বামী শিখিয়েছেন। এত বড় পরিবারটা সামলাতে তিনি ঢাল হয়েছেন। পরিবারের মেলবন্ধন হাসি খুশি দিয়ে ভরিয়ে রাখার একমাত্র মূল মন্ত্র হচ্ছেন স্বামী। এখন সেই স্বামী যদি মৃত্যুর মুখে যায় আর সেটা সেই স্ত্রী শুনে কি করে ভালো থাকে, কি করে সহ্য করবেন তিনি? এই বাড়ির প্রতিটা মানুষের শক্ত ঢাল ও মনোবল জাকির মালিথা। জাকির মালিথার কৃতিত্ব এই বাড়িটার দেয়ালে দেয়ালে। জাকির মালিথা এই মালিথা ভিলা শক্ত ভিত, আর তার ভাইরা, ভাইয়ের বউরা এই বাড়ির চারিপাশে শক্ত দেয়াল। এই বাড়ির প্রতিটা সন্তান হচ্ছে ঘরের শৌখিন আসবাবপত্র, যায় বাড়ির সৌন্দর্য। এখন যদি সেই শক্ত ভিতটাই ভেঙে যায়, তাহলে দেয়ালগুলোই টিকবে নাকি ঘরের সুন্দর আসবাবপত্রগুলো টিকবে? ভেঙে গুড়িয়ে যাবে না? নষ্ট হয়ে যাবে না? জাকির মালিথার কিছু হলে এই বাড়ির কেউ সহ্য করতে পারবে, থাকতে পারবে, মেনে নিতে পারবে? নাকি জাকির মালিথাকে ছাড়া বাঁচতেই পারবে? হ্যাঁ, মানুষ চিরকাল বাঁচতে আসে না পৃথিবীতে, তবুও শেষ বয়সে চলে যাওয়া এক জিনিস, আর বয়স নেয় ফুরাতে দুর্ঘটনায় দুনিয়া ছাড়া এক জিনিস। সেটা সহ্য করা খুবই কষ্টসাধ্য, মেনে নিতেও কষ্ট হয়। তেমনি জাকির মালিথাকে হারালে কেউ সহ্য করতে পারবে না। যদিও সময় কারোর জন্য থেমে থাকে না, তবুও ক্ষত কি যায়, নাকি ঘা সহজে শুকায়? শিশির বাড়ি থেকে বেরিয়ে বাইক নিয়ে সেই ঝড়ের বেগে হসপিটালের উদ্দেশ্যে বাইক চালাচ্ছে। যেতে যেতে বাবাকে নিয়ে নানান কথা ভাবতে লাগলো। বাবার কিছু হলে সে ভেঙে গুড়িয়ে যাবে। বাবা তার শক্ত হাত, বাবার জোরে ও এত দূর। এসব ভাবতে ভাবতেই বুকটা ভারী হয়ে এলো, বুকে ব্যথা অনুভব হলো, চোখটা ভিজে এলো। আর তখনই দুর্ঘটনা ঘটলো। ধেয়ে আসা একটা মিনি ট্রাকের সাথে সংঘর্ষ হলো। রাস্তায় থাকা লোকজন দৌড়ে এলো, শোরগোল লেগে গেল, ভিড় জমালো জনগণ, চেঁচামেচিতে পূর্ণ হলো। নিহার ডক্টরের সাথে কথা বলছিল, সেই সময় ফোনটা বেজে উঠল। শিশিরের ফোন। ফোন পেয়ে ধরল। হ্যালো বলতে ওপাশ থেকে অপরিচিত কণ্ঠ পেল। ভ্রু কুচকে গেল, তৎক্ষণাৎ জিজ্ঞাসা করলো, কে বলছেন? কে বলছেন? এটা তো আমার ভাই শিশিরের ফোন নাম্বার না? ওপাশ থেকে ইতিবাচক উত্তর এলো। তিনি বললেন, আর আপনার ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে একটা ট্রাকের সাথে সংঘর্ষ লেগে। আমরা সদর হাসপাতালে নিয়ে যাচ্ছি। আপনার নাম্বারটা প্রথমে ডায়ালে পেলাম, তাই ইনফর্ম করলাম। কিছু শুনলো না নিহার। কিরকম আছে শিশির, কোন পরিস্থিতিতে আছে, কিচ্ছু শুনলো না। সে মূলত আর শুনতে পারলো না নাকি শুনতে চাইলো না। বসে পড়লো ফ্লোরে, হাত পা ভেঙে এলো। এ কি ঝড় তুফান এলো তাদের জীবনে, এ কি মুসিবত হলো। তাদের হাসি খুশি পরিবার কই গেল? হাসি খুশি পরিবারের এ কি অবস্থা? সব যেন ধোঁয়াশা হয়ে যাচ্ছে। মালিথা ভিলা যেন ভেঙে চুরিয়ে গুড়িয়ে ধোয়া হয়ে উড়ে যেতে চাইছে। তাদের পরিবারে এ কি বদনজর পড়ল? শিশিরের কথা শুনে নিহার একেবারেই ভেঙে পড়ল। এতক্ষণ সে নিজেকে শক্ত করে রেখেছিল। বড় চাচু তাদের কাছে একটা হৃৎপিণ্ড। তার অসুস্থতাতে সকলে ভেঙে পড়তে চাচ্ছে, কিন্তু এখন তাদের আদরের ভাইয়ের কি পরিণতি? তারা এবার সহ্য করবে কি করে? নিহারের চোখে পানি টলমল করতে লাগলো। তুহিন ভাইকে এভাবে বসে পড়তে দেখে দৌড়ে এলো। এসে সেও পাশে বসে তড়িঘড়ি করে জিজ্ঞাসা করলো, ভাই ঠিক আছিস তুই? নিহার তা শুনে পাশ ফিরে ভাইয়ের দিকে তাকিয়ে ভাঙা ভাঙা কণ্ঠে বলল, ভাই শিশির? কি হয়েছে? শিশির কি? ভাই শিশির অ্যাক্সিডেন্ট হয়েছে ট্রাকের সাথে বাইক নিয়ে। ভাই আমাদের শিশির, আমাদের ছোট ভাই। ভাই ওর কিছু হলে আমরা থাকবো কি করে? নিহারের প্রথম কথা শুনতেই তুহিন হিম হয়ে গেল। আর কিছু যেন শুনতেই পেল না। এদিকে চাচু, ওদিকে ভাই, সকলে যেন অথই সাগরে তলিয়ে যেতে লাগলো। এই অতল সাগরের থেকে মুক্তি পাবার উপায় কি? তুহিন নিজেকে সামলে নিয়ে বলল, শক্ত হও, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। কেমন কন্ডিশন শিশিরের জেনেছিস? কেমন আছে ও? কোথায় আছে ও? কেমন অবস্থা সেটা শুনিনি, তবে সদর হসপিটালে নিয়ে গেছে পাবলিকরা। তুহিন শুনে তুষারকে ডাকলো। তুষারকে সব বলতেই তুষারের মাথা চক্কর দিয়ে পড়ে যেতে নিল যেন। সেও আবার নিজেকে ধরে রাখতে সক্ষম হচ্ছে না। বাবা ভাইয়ের একসাথে করুণ অবস্থার কথা শুনে ও দেখে তারাও ভেঙে পড়ছে। তুষার নিজেকে সামলিয়ে বলল, তোরা এখানে থাক, আমি শিশিরের কাছে যাচ্ছি। নিহার তা শুনে বলল, ভাই আমিও যাব। তুষার মানা করলো না, বলল, তুহিন তুই থাক, কুসুকে কিছু বলিস না, জানতে দিস না। এমনিতেই বাবার জন্য ভেঙে পড়েছে, আর বাড়িতে আগে বলিস না। তুহিন সম্মতি দিতেই তুষার নিহার চলে গেল। যেতে যেতে শিশিরের ফোনে আবারও কল করতে করতে গেল, কিন্তু কল ঢুকলো না। এবার আরো চিন্তায় পড়ল। বুকের মাঝে ধুকপুক করছে, ছলছলাৎ করছে সব।
যতক্ষণ না নিজের চোখে ভাইকে সহি সালামত পাচ্ছে আর দেখছে ততক্ষণ শান্তি নেই মনে। আমিন ডায়াগনোসিস থেকে সদর হসপিটাল খুব বেশি দূর না। রাস্তা ক্লিয়ার থাকলে জোরে গেলে 10 মিনিটও লাগবে না। বাইকেই দুজনে উঠে রাস্তাটুকু আল্লাহকে স্মরণ করতে করতে গেল। সব যেন ঠিক থাকে আর সব যেন ঠিক হয়ে যায়। তাদের প্রতিটা সদস্য যেন আবারও হাসার সুযোগ পায় এবং হাসে। মালিতা ভিলা মানে একরাশ আনন্দ, একরাশ হাসি খুশি। পরিবারের প্রতিটা সদস্য এক একটা মূল্যবান কোহিনূর। সেই কোহিনূরদের যেন কিচ্ছুটা না হয়, আল্লাহ যেন সহায় হন। কুয়াশা 1 মিনিটের জন্য স্থির হতে পারছে না। তার মন অস্থির হয়ে উঠেছে কেন যেন। মনে হচ্ছে সবকিছু হারিয়ে ফেলবে। বড় চাচ্চু যে তার কাছে কি সেটা সেই জানে। বড় চাচ্চুকে হারালে সে ঠিক থাকবে না। ছোট থেকে বড় চাচ্চুর আদর পায়। বাবা চলে যাওয়াতে বড় চাচ্চু বাবার অভাব পূরণ করেছেন। মেজো চাচ্চু অধিকাংশ দিন বাহিরে থাকতেন, তাই বড় চাচ্চুর উপর টানটা অধিক তার। হয় না এমন, যার সাথে কাছে বেশি থাকা যায়, যার ভালোবাসা বেশি পাওয়া যায়, সেই বেশি আপন এবং ভালোবাসার মানুষ হয়। ফুপিয়ে ফুপিয়ে একভাবে কান্না করে চলেছে। ইয়াসমিন জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়ে চলেছে, নিজেও চোখের পানি ফেলছে। তুহিন এসে ইয়াসমিনকে ডাকলো দূরে। ইয়াসমিন গেলে শিশিরের কথা বলল। শুনে ইয়াসমিন আতকে উঠল, চোখ ফেটে এবার গলগলিয়ে পানি পড়তে লাগলো। তাদের সুখের সংসারে এ কি হাল! তুহিনের চোখে পানি, কথা জড়িয়ে যাচ্ছে। ইয়াসমিন কাঁদতে কাঁদতে পেছন ঘুরে কুয়াশার দিকে দেখলো, আবার তুহিনের দিকে তাকিয়ে বলল, পাগলিটা এবার পাগল হয়ে যাবে। সে কখন থেকে বড় চাচুর কথা শুনেছে তখন থেকে কান্না করছে। এখন শিশিরের কথা শুনলে সামলাবো কি করে? বলো না ওকে, তুষার ভাই জানাতে মানা করেছে ও। আগে ওরা খোঁজ দিক কেমন আছে ভাইটা আমার, তারপর জানিও। বড় চাচুর কন্ডিশন বলতে পারছে না, ব্রেন স্ট্রোক করেছেন। আল্লাহ যেন সব ঠিক করে দেন, কোনো ক্ষতি যেন না হয়। আমরা আবার বড় চাচুকে অক্ষত অবস্থায় চাই। আল্লাহর কাছে শুধু এইটুকু দোয়াটু। জাকিয়াকে খুব কষ্টে জ্ঞান ফেরানো হয়েছে। হিমেল এসে পর্যন্ত কেঁদে চলেছে চাচ্চুর জন্যে। ছোট্ট মনটা তার বিষিয়ে উঠছে বারবার। এত ঝড় তার মন মস্তিষ্ক নিতে পারছে না। ইয়াসমিনের মা এসেছেন, সাথে ঈশাও। আম্বিয়া চলে এসেছেন। সকলে মিলে জাকিয়াকে সামলাচ্ছেন। বৃষ্টিকে বারবার বুঝাচ্ছেন যেন টেনশন না করে আর কান্নাকাটি না করে। অস্থিরতা কমাতে, নয়তো বাচ্চার সমস্যা হবে। বৃষ্টি অনাগত বাচ্চার মা হয়ে তার কথা ভেবে শাশুড়িদের কথা মানার চেষ্টা করছে, কান্না কম করার চেষ্টা করছে, তবুও স্থির হতে পারছে না। তার এই সংসার তার বড্ড আপন। হিমকে আজমিরা কোলের মাঝে নিয়ে বুঝাচ্ছে। স্কুল থেকে এসে অবধি তার অবস্থা খারাপ। এই বাড়িতে এখনো শিশিরের কথা জানানো হয়নি। শিশিরের কথা জানলে বোধহয় সকলেই ভেঙে পড়বে। তুষার নিহার হসপিটালে পৌঁছেছে। যেদিকে অ্যাক্সিডেন্ট বা কাটাছেঁড়া রুগী থাকে সেদিকে আন্দাজে খোঁজ নিচ্ছে, কারণ শিশিরের ফোন বন্ধ। খোঁজ করে জানতে পারলো একটু আগে একটা অ্যাক্সিডেন্টের রুগী এসেছে, জরুরি বিভাগে নেওয়াও হয়েছে। তৎক্ষণাৎ তুষার নিহার দৌড় দিল। নিহার বাইকের উপর থেকে রিজভিকে সবটা জানিয়েছে। রিজভি তখনই রওনা দিয়েছে। জাহিদ মালিথা আসছেন পাবনা থেকে। তুষাররা গিয়ে দেখলো শিশিরকে ডক্টর দেখছে, সে জ্ঞানেই আছে। খুব বেশি ক্ষতি হয়নি, আবার কম কিছুও হয়নি। আল্লাহ রক্ষা করেছেন, এই শুক্রিয়া। দূর থেকে ট্রাকটা শিশির খেয়াল করছিল না। আসলেও এতটাই বাবার জন্য শোকাহত যে মন মস্তিষ্ক শুধু বাবার কথাই ভাবছিল। অবশ্য রাস্তার একপাশ দিয়ে বাইক চালাচ্ছিল, কিন্তু তবুও কিভাবে যেন ট্রাকটার সাথে সংঘর্ষ হয়। আসল কথা, দুর্ঘটনাটা হবে যার জন্য এমন। তো রাস্তার পাশেই ছিল আরেক ট্রাকের সাথে বেঁধে, পাশেই বাইক সমেত উল্টে গিয়ে কিছুটা দূর স্লিপ খায়, তাও আবার পেছনের দিকে। বাইকটা পুরোটাই কোমর থেকে পায়ের উপর পড়ে। এদিকে ট্রাকটার সাথে বাড়ি লাগতে ড্রাইভারটা ভয়ে গাড়ির ব্রেক ঘুরিয়ে পাশ দিয়ে চলে যায়। ভাগ্যিস পাশ দিয়ে গেছিল। যদি সোজাসুজি ওভাবেই যেত তো শিশিরের শরীরের উপর দিয়ে যেত, একদম বাইক সহ তাকেও পিষে দিয়ে যেত। কথায় আছে না, রাখে আল্লাহ মারেকে, সেটাই ঘটেছে। আল্লাহ চেয়েছেন তাই আজ শিশির অক্ষত, তা না হলে আজ কি হতো একমাত্র আল্লাহ জানেন। শিশির পড়ে গিয়ে মাথা সমেত কপালটা রোডে লাগে, তবে আল্লাহর কৃপায় সে ব্যালেন্স করে খুব বেশি জোরে লাগতে দেয়নি। স্লিপ খাওয়ার জন্য বাম হাতের কনুই সহ তালুর কাছে অনেকটাই ছিলে কেটে গেছে। কোমর সহ পায়ের উপর অত ভারী বাইকটা পড়াতে কোমরের পাশে হাড়ে বাড়ি লেগেছে। হাঁটুতে নিচে থাকা রাস্তার ইটের টুকরো পড়াতে হাঁটুতেও লেগেছে এবং কেটেও গেছে। আর সব থেকে বেশি লেগেছে পায়ের গিরাতে। বাম পায়ের গিরাটা মুচকে তো পড়েছিল, এর সাথে বাইকের ভারও নিতে পারেনি। গিরার হাড় বোধহয় সরে টরে গেছে। ডক্টর তেমনটাই ধারণা করছেন। এখন এক্সরে করতে হবে জানালেন। তুষার সবটা শুনল। আল্লাহর কাছে তবুও শুকরিয়া আদায় করতে ভুলল না। অল্পের উপর দিয়ে গেছে বিপদটা। এরপর শিশিরকে যারা এনেছে তাদের সাথে কথা বলল। যিনি ফোন দিয়েছিলেন তিনি নিহারের হাতে শিশিরের ফোনটা দিলেন। জানালেন ফোনে চার্জ নেই, বন্ধ হয়ে গেছে। ওনারা শিশিরকে তুলে ওর পকেটে থেকে ফোন বের করে শিশিরের মুখ থেকে পাসওয়ার্ড জেনে কল করেছিল। শিশির বহু কষ্টেই বলেছিল। সব শুনে তুষার নিহার ধন্যবাদ জ্ঞাপন করলো লোকগুলোকে। লোকগুলো হাসি মুখে বিদায় নিয়ে চলে গেল। ঠিক তখনই রিজভি দৌড়ে এলো, এসে বিমূঢ় হয়ে গেল। তো
তড়িঘড়ি করে হতভম্ব হয়ে সব জিজ্ঞাসা করলো। প্রিয় বন্ধুর এবং তার পরিবারের একই হাল। নিহার তুষারকে জানালো এখানে রাখবে না, শিশিরকে ক্লিনিকে নেবে। আমিন ডায়াগনোসিসটিকে নিয়ে যাবে। ওখানে জাকির মালিথা আছে, একসাথে দুজনা চিকিৎসা করাবে। সেখানে পা এক্সরে করাবে। তুষারও সম্মতি দিল। শিশির ভাইয়ের কাছে বাবার কথা জিজ্ঞেস করাতে তুষার একটু মিথ্যা আশ্বাস দিয়ে জানালো অনেকটাই সুস্থ আছেন। শিশিরকে নিয়ে যাবার সব ব্যবস্থা করে ওরা। শিশিরকে ধরাধরি করে সিএনজিতে তুলে নিহার সাথে বসলো, আর রিজভি তুষার বাইকে বসলো। আমিন ডায়াগনোসিস